রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। একদিন ঠাকুরকে এক জমিদার বাড়িতে নিয়ে গেলেন। জমিদার খুব নাস্তিক ছিলেন। তিনি না দেখে না বুঝে কারো কাছে মাথা নত করতেন না এবং সব কিছুতেই বেশ একটু সন্দেহ প্রকাশ করতেন। তিনি বহু গ্রন্থাদি পড়াশোনা করেছেন। তার জীবনের হবি হচ্ছে বাগবাগিচা তৈরি করা, পৌরাণিক ঐতিহাসিক দুষ্প্রাপ্য বস্তু সংগ্রহ করা ও গ্রন্থাগার নির্মাণ করা। তার জাদুঘরটি ভারতের যে কোনো প্রসিদ্ধ জাদুঘরের মধ্যে অন্যতম। তিনি একজন প্রসিদ্ধ খ্যাতনামা উদ্ভিদতত্ত্ব বিশারদ, সুসাহিত্যিক ও নাট্যকার ছিলেন। বহুদিন পূর্বে তিনি ভারতের একজন নামী সন্ন্যাসীকে তার বাড়িতে নিয়ে যান এবং তার সঙ্গে ধর্ম বিষয়ে আলাপ আলোচনা করেন, কিন্তু সেই সন্ন্যাসীর আলাপনে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এভাবে অনেক সাধু সন্ন্যাসীর সাথেই তার আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তিনি তার মনের মতো উত্তর কারো থেকে পাননি, বরঞ্চ তার মতবাদকেই সবাই প্রশংসা করে গেছে। ঠাকুর শহরে আসার পরই জমিদার শুনতে পেলেন যে একজন শক্তি সম্পন্ন বালক ঠাকুর এসেছেন। তিনি আগ্রহবশত হয়ে ঠাকুরকে তার বাড়ি নিয়ে গেলেন। ঠাকুরের সাথে তার প্রায় ঘণ্টা তিনেক আলাপ হলো। আলাপের ছলে তিনি ঠাকুরকে বেশ একটু পরীক্ষাও করতে লাগলেন, কিন্তু ঠাকুর স্বাভাবিকভাবে তার কথার উত্তর দিয়ে গেলেন। আলাপ হলো সৃষ্টিতত্ত্ব, আত্মাতত্ত্ব ও আত্মতত্ত্ব ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মবাদ নিয়ে। এরপর উদ্ভিদতত্ত্ব ও তার জাদুঘরের সংগ্রহ সম্বন্ধে অনেক আলাপ হলো এবং তিনি ঠাকুরকে আরও জানালেন যে নিজের রচিত নাটক নিজের পরিচালনায় তিনি আপন বাটিতেই করে থাকেন এবং আত্মতৃপ্তির জন্য আনুষঙ্গিক অনেক কিছু করে থাকেন, কিন্তু সব কিছুর মধ্যেই যেন তার কিসের একটা অভাব রয়ে যায়, যা তিনি কোনোদিনই খুঁজে পাননি। তাকে যে যা বলে সব কিছুই তার জানার মধ্যে পড়ে যায়, কাজেই কারুর ভাব বা মতবাদ তিনি গ্রহণ করতে পারেননি। কেউই তাকে নূতন কিছু দিতে পারেনি। তিনি কারুর মধ্যে নতুনত্ব কিছু খুঁজে পাননি। তিনি লক্ষ লক্ষ টাকার বই পড়েছেন। তার ধারণা অধ্যয়নেই শুধু জ্ঞানলাভ হয় না, আর যদি গ্রন্থেই সব কিছু থেকে থাকে তবে তার পাওয়ার আর কিছুই বাকি নেই। তিনি ঠাকুরকে বললেন যে একটা অভাবের মাঝেই যেন তিনি সব সময় আছেন, সেটাকে কি করে মেটানো যায়। ঠাকুর তাকে সব কিছু বুঝিয়ে দিলেন এবং প্রকৃত চাওয়াকে তার মধ্যে জাগিয়ে দিলেন এবং তার চাওয়াটাও যেন তিনি সাথে সাথেই পেয়ে গেলেন। ঠাকুর বললেন যে কিভাবে মনের কার্য হচ্ছে, কোথায় তার গতি, কোথায় তার উদ্ভব, কোন প্রয়োজনে তার আশা, যে তৃপ্তির মাঝে সে এতদিন তৃপ্তির জন্য ঘুরছে, সেই তৃপ্তি যে সেলফ একটা কনসেন্ট্রেট করছে, তৃপ্তি চিন্তা করে যে তৃপ্তি নিচ্ছে, এর ওপর যে মন স্থাপন করছে, এও যে একজাতীয় সাধনা, ইহা তিনি তাকে বুঝিয়ে দিলেন। তার কাজ প্রকারান্তরে যে হয়ে যাচ্ছে, ঠাকুর তাও তাকে বুঝিয়ে দিলেন। তিনি ঠাকুরকে বললেন যে একটা হতাশের ভাব যদিও তার জীবনের ওপর এসেছে, কিন্তু জীবনে বাস্তবের দিক দিয়ে তার কোনো আকাঙ্ক্ষা নেই। ঠাকুর বললেন, আপনি যে কোনো ডিমান্ড নেই বলছেন, সেটাও আবার একটা ডিমান্ড? এই ম্যাটেরিয়াল বডি থেকে যখন এই কথা বলছেন, সঙ্গে একটা ডিমান্ড থেকে যাচ্ছে, সুতরাং আপনি ম্যাটেরিয়ালের দিক দিয়ে বঞ্চিত হতে পারেন নাই এবং এই ম্যাটেরিয়ালিজম অফ সেলফ স্পিরিচুয়ালিজম এবং একই যে জিনিস, তাহা ঠাকুর তাকে বুঝিয়ে দিলেন। জমিদার একটু হতাশভাবে বললেন, এদিককার শখের আর কোনো কিছু তো আমার বাকি নেই, কিন্তু এরপর কি উপায় হবে, এরপর কি আছে? ঠাকুর তাকে বোঝালেন, এ যে বাকি নেই বলে যে রয়ে যাচ্ছে, এ যে বাকির মধ্যে রয়ে যাচ্ছে, এ বলে তো আপনি ক্ষান্ত হয়ে থাকছেন না, পরিশ্রান্ত হয়েই যাচ্ছেন।
সুতরাং বাকি আছে অনেক। শুধু মামুলি কথাতে মামুলিগত আওড়িয়ে যাচ্ছেন, তবে এই গত আওড়াতে আওড়াতে গতগুলো গিয়ে একটা মাত্রাতে দাঁড়াচ্ছে। এখন সম আর লয়ের দরকার। এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলে যে কথাটা উঠাচ্ছেন, এর মানে হচ্ছে হতাশা। এটা মাত্রারই একটা মাত্রা বিশেষ, এরপরে ফাঁক। কারণ এরপর আপনার কি করতে হবে, কি অবস্থা, কোথায় যেতে হবে, এই যে একটা অবস্থায় আছেন, এটা হলো একটা ফাঁক। তানপুরায় যখন সুর দেওয়া হয় তখন আর এক হাতেই গান আওড়ানো হয়। গান আর মুখে থাকে না, এরপর হাতেই চলতে থাকে সুর আর মুভমেন্ট। এই তাল, মান, মাত্রা, সোম, ফাঁক। সেই ফাঁকেই এখন আছেন যে, সেই ফাঁকই হচ্ছে শূন্যময় অবস্থা। মনকে যদি শূন্যে স্থাপন করেন, ইউনিভার্সাল আইন যখন শূন্যকে পূর্ণ করা, তখন পূর্ণ অনিবার্য। আপনিও প্রকারান্তরে পূর্ণেরই কাজ করে যাচ্ছেন। তার জন্যেই তো আপনার এই সমস্ত এত কিছু হয়েছে। ভাববার তো কিছু এখানে নেই। প্রকারান্তরে সাধনা তো চলছেই। আপনিই যে চলছেন, আপনিই যে করছেন, সে কথাটা শুধু বুঝিয়ে দেওয়া। যে জ্ঞান বুঝটুকু আপনাতে স্থিত রয়েছে, তাকে একটু নড়াচড়া দিয়ে দেওয়া, দেখবেন ঠিক বেঁচে উঠবে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।